তাহলে এন্ড অফ দ্য ডে আপনার স্টুডেন্ট এনগেজমেন্ট পার্টিসিপেন্ট একই কথা বলবো, সেটা কি সবচেয়ে বড় ভালো লিখছেন। ইতিবাচক উৎসাহমূলক পরিবেশ লিখেছেন, চমৎকার ইতিবাচক পরিবেশ, শৃঙ্খলা, ওকে থ্যাংক ইউ। আপনাদের কাছে কি মনে হয় আপনাদের নিজেদের যে ভোট, হ্যাঁ নিজেদের যে আইডিয়া, সেখান থেকে কোনো একটা স্যার যদি কমেন্ট করেন, যে কেউ স্যার ম্যাডাম, ওকে আপনার দেখেন আমি আমারটা বলে দিয়েছি, আর বলবো না। ঠিক আছে, তা আপনাদের কিছু বলাতে পারলাম। ঠিক আছে, চমৎকার। ব্যাপারে আমার খুব ভালো লেগেছে যে যে ওয়ার্ডগুলো দেখেন সবচেয়ে বড়, সামনে বেশিরভাগ মানুষ এটাকে রেসপন্স করেছে, এবং এইটাই হচ্ছে আসলে ক্লাসরুম ম্যানেজমেন্ট। সুতরাং আমার আর নেক্সট লেকচারে কোনো কিছু বলার নেই, কারণ আপনার এক্স্যাক্টলি রাইট জায়গায় রাইট ট্র্যাকেই আছে। ক্লাসরুম ম্যানেজমেন্ট বলতে কি বুঝো? তাহলে এভিডেন্স সাজেস্ট করে যে ক্লাসরুম যে কনভেনশনাল আমাদের ধারণা, আমাদের সময় বা অন্যান্য সময়, যে উনি খুব ভালো ক্লাস ম্যানেজ করতে পারে, কারণ ওনার ক্লাসে সব চুপচাপ থাকে, সব শান্ত থাকে। বাট আপনারা নিজেরাই এখন বলছেন যে না, ডেফিনেটলি না। ক্লাসরুম ম্যানেজমেন্ট মানে হচ্ছে টু এনহেন্স প্রো সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড ইনক্রিজ স্টুডেন্ট একাডেমিক এঙ্গেজমেন্ট। তাহলে আমাকে যে গিভেন টাইম দেওয়া হচ্ছে 40 মিনিটস, আর একটা ক্লাসে যে 50 মিনিটস, এই টাইমে আমি ম্যাক্সিমাম লার্নিং এবং ম্যাক্সিমাম পার্টিসিপেশন, এই দুটো বৈশিষ্ট্য মানেই হচ্ছে আমার ক্লাসরুম ম্যানেজমেন্ট ভালো। ইট ডাজেন্ট ম্যাটার যে আমার ক্লাসে অনেক হইচই হচ্ছে বা হচ্ছে না, সব উল্টা হয়ে বসছে নাকি বাঁকা হয়ে বসছে, এটা ম্যাটার করে। তো ক্লাসরুম ম্যানেজমেন্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম পার্টিসিপেশন, এবং যে লার্নিং আউটকাম নিয়ে আজকের ক্লাসে আমি গেছি তার ম্যাক্সিমামটা আমি অর্জন করতে পেরেছি। এখন এটা হয় না কখন, হ্যাঁ কখন এই প্রবলেমটা তৈরি হয়, তাই না? যখন এরকম একটা ক্লাসরুম সিচুয়েশন, তাহলে লার্জ নাম্বার অফ স্টুডেন্ট যখন ডিফিকাল্ট টু কন্ট্রোল, সবার কাছে পৌঁছতে পারছে না, যেমন আমার ওই কোনায় যে আছে সেটা কনফার্ম হয়ে গেছে যে স্যার ম্যাডাম তো আমাকে কিছুই দেখবে না, ঠিক আছে আমি পরে বন্ধুর কাছ থেকে তুলে নিব। সো আপনি পার্টিসিপেন্ট হারাচ্ছেন, আপনি বলছেন ম্যাক্সিমাম পার্টিসিপেশন মানে হচ্ছে গুড ক্লাসরুম ম্যানেজমেন্ট, হারাচ্ছেন। তাহলে লার্জ ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি এরকম হয়, ডাইভার্স স্টুডেন্ট নিড আমি অ্যাড্রেস করতে পারলাম না, ল্যাক অফ রিসোর্সেস যদি থাকে, ল্যাক অফ মনিটরিং যদি থাকে, তাহলে কিন্তু এই ইস্যুটা তৈরি হবে। আমি যেটা বলছিলাম তার আগে একটা স্টাডি দেখি, এটা বাংলাদেশের সাইফুল মালিক ইউনিভার্সিটি টিচার নাই, ওনারা অস্ট্রেলিয়া দুজন মানুষ ইউনিভার্সিটি টিচার, ওনারা এই স্টাডিটা করেছিলেন যে বাংলাদেশে ক্লাসরুম ইস্যুতে কী ধরনের মিসকন্ডাক্ট বিহেভিয়ার হয়। অ্যাগ্রেসিভ, ফিজিক্যাল অ্যাগ্রেশন, ল্যাক অফ রেসপেক্ট ফর টিচার, কি আছে ডিসরাপটিভ, তাই না? পড়ানোর সময় ডিস্টার্ব করা বা অন্য পেন পেন্সিল এগুলো নিয়ে ঝামেলা করা, কমপ্লেইন ছোট ক্লাসে ম্যাডাম আমারটা খেয়ে ফেলেছে, ম্যাডাম আমাকে এটা করেছে, হ্যাঁ রিকোয়েস্ট টু লিভ ক্লাসরুম, ম্যাডাম আমি বাথরুমে যাবো, আমি বাইরে যাবো, আমি এটা করতে যাবো। ফলে ক্লাসরুম ম্যানেজমেন্ট আমাদের বেশিরভাগ সময় আমাদের এইগুলোতে নষ্ট, আমাদের প্রেক্ষাপট। তাহলে আপনার যে টাইমটা দেওয়া আছে সেই টাইমটা আপনার কমে যাচ্ছে এগুলো সমাধান করতে গিয়ে। তাহলে এটা হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্টের একটা বড় বাধা আমাদের এখানে আমরা বলছি। স্টিলিং, তাই না? ওর টিফিন চুরি করে গেছে, ওটা চুরি করে গেছে, নন অ্যাটেনশন, হ্যাঁ তো অনেক সময় কথা বলে না, কিন্তু কি এরকম করে আসছে, হ্যাঁ এরকম করে যে আসছে, সে যে কোথায় চলে গেছে, এই হাসি হাসি টাকা আমার দিকে, হ্যাঁ কিন্তু তার খেয়াল নেই। তাহলে এটাও ক্লাসরুম, কারণ আপনার ম্যাক্সিমাম পার্টিসিপেশন হারাচ্ছে, কারণ আমাদের সব মানুষের ম্যাক্সিমাম পার্টিসিপেশন, ম্যাক্সিমাম লার্নিং, হ্যাঁ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, এটাও আছে হাই স্কুলে সেকেন্ডারিতে। তাহলে এই সবগুলো আমাদের কালচার, ডেফিনেটলি আপনাদের এখানে অত কম রিফ্লেক্ট করা যায় না মোর রেসিডেন্সিয়াল অথবা অন্য কারণে, বাট এটা বাংলাদেশের চিত্র হচ্ছে এরকমভাবে ক্লাসরুম ম্যানেজমেন্ট হবে। কিন্তু এর পরের টুপিটা চায়না, হংকং, গ্রিস, ইউএসএ, অস্ট্রেলিয়া, স্পেন, ইভেন সিঙ্গাপুর, এটা হচ্ছে সবচেয়ে বেশি আপনাদের সাউথ এশিয়ায়, সরি এশিয়ার মধ্যে আমরা বলি সবচেয়ে ভালো একাডেমিক এনভায়রনমেন্ট, সেখানেও দেখে কি আছে,
disobedient, not paying attention, off task behavior, একটা কাজ দিয়েছে অন্য কাজ করছে। হ্যাঁ, ইউএসএ তে আমাদের বাচ্চারা বই নিচে অন্য বই নিয়ে পড়ছে। তাহলে সমস্ত দেশেই আমরা দেখতে পাচ্ছি কি aggressive behavior, সাউথ আফ্রিকা, হংকংয়ে টকিং আউট অফ টার্ন। হ্যাঁ, আমরা তো অনেক ভদ্র টার্নে কথা বলতে নট নেসেসারি। ডিসরেসপেক্টিং টিচার্স, সেখানে এটা আছে। তাহলে এত হাই ইনভেস্টেড এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই কাজ। তাহলে হোয়াটস দ্য রং উইথ আস? তাহলে এটা দেখার উদ্দেশ্য হলো যে আন্ডারস্ট্যান্ডিং স্টুডেন্টস, যে স্টুডেন্ট ওয়ার্ল্ড ওয়াইড এই বয়সের বাচ্চারা এটাই করবে, এটা হচ্ছে ন্যাচারাল। পেশা আপনি তো পুরো উল্টা পাল্টা করে ফেললেন। হ্যাঁ, এটাই ন্যাচারাল। এবং ছোট ছোট প্রাণী তারাও দেখবেন, বিড়ালের বাচ্চাও খেলে, তাই না? যাই দৌড়ে আবার চলে আসে, একটু খামচি মারে, এরকম করে। ছাগলের বাচ্চা ন্যাচারালি হিউম্যান বিইং এই বয়সটাতে এই আচরণটা করবে। এটা হচ্ছে বায়োলজিক্যাল তার ট্রেট বৈশিষ্ট্য। এ কারণেই এত ভালো সিঙ্গাপুর ইউএসএতেও সেম বিহেভিয়ার আছে। ইভেন হাই স্কুল, ইউএসএতে হাই স্কুল চালানো হচ্ছে রাফ অ্যান্ড টাফ জব। তাহলে আমাদের যে ছিল তার সাথে খুব কিন্তু পার্থক্য নাই। তাহলে প্রথম হচ্ছে এখান থেকে লেসন লার্ন হচ্ছে প্রথমটা মেনে নেওয়া যে শিক্ষার্থীরা এই সময় এই আচরণটা করবে, এটা ন্যাচারাল। নাও কেন করবে? আপনারা জানেন যে আপনারা যদি বিভিন্ন হাসপাতালে যান তাহলে অ্যাডোলেসেন্স পিরিয়ডে বাচ্চা কম পাবে, সবচেয়ে কম, একমাত্র একটা হসপিটাল ছাড়া, পঙ্গু হসপিটাল। কারণ অ্যাডোলেসেন্স পিরিয়ড হচ্ছে সবচেয়ে বেশি শরীর ভালো থাকার সময়, এনার্জেটিক, ওভার এনার্জি। এবং এই ওভার এনার্জি হচ্ছে তাদেরকে অনেক সময় ডেঞ্জারাস রিস্কি কাজে নিয়ে যায়। ক্যাটপথে থাকতে আমরাও 3 তলা থেকে স্টুডেন্টরা নিচে নেমে আসতো সিঁড়ি ছাড়া ওই পরে দিয়ে কি করতে, ক্যাটলস থেকে বাইরে যে মুড়ি আনত। তাদের প্রিন্সিপাল স্যার বলতেন যে ভাই আমি তোমাদেরকে সবচেয়ে দামি কেক রংপুর শহরের খাওয়াই, হ্যাঁ সবচেয়ে ভালো খাবার খাওয়া, তোরা মুড়ি খাবে। এরপরে আমাদের মুড়ি চালু হয়েছিল তারপরে ক্যাটলসের আফটারনুন ব্রেকে। তাহলে ইটস নট অ্যাবাউট মুড়ি, এটা হচ্ছে এই সময়টার বয়সটা হচ্ছে সামথিং এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা করতে হবে। সে কারণেই সমস্ত ওয়ার্ল্ডে নকশাল আন্দোলন বলেন, আর আমাদের অস্ট্রেলিয়াতে যারা বড় হয়েছিল যেখান থেকে সিরিয়া বা আইএস অনেক দূরে, সেখানে প্রায় 715 সালে 700 অস্ট্রেলিয়ায় বর্ন অ্যান্ড ব্রট আপ মুসলমান 17-18 ইয়ার্সের ওল্ড ওরা গিয়েছিল সিরিয়াতে যুদ্ধ। তার এই সময়টা হচ্ছে যে তাকে যে কোনোভাবে ফলো করেছেন, প্রিভেনশন ফার্স্ট। হ্যাঁ, যেমন অনেক খানিতে আছে না, সিসিটিভি ক্যামেরা নাই তারপর লিখে রাখছে এই বাড়ি সিসিটিভি ক্যামেরা সুরক্ষিত। হ্যাঁ, কারণ তাতে দেখা যাচ্ছে অনেকে ভয় যায় না, কিন্তু যদি সিলিকন লাগাইছে পরে খুঁজে বের করে তার বেশি কম না। সুতরাং এটা একটা ভালো ইয়ে। টিচিং বিহেভিয়ার, এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন অফ এক্সপেক্টেড বিহেভিয়ার, কি চাই আর পজিটিভ রিইনফোর্সমেন্ট। অনেক সময় আমি মনে করি যে হ্যাঁ স্টুডেন্টকে বলবে, এটা তো প্রশংসা করার কি আছে, বাট ইউ ডোন্ট হ্যাভ টু আটার ইট। আপনি একটা সাইন দিলেন, হ্যাঁ গুড জব, আজকে কাপড়টা সুন্দর করে পরেছেন। অনেক সময় আমার কাছে কিছু না, জাস্ট একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের একটা হাত জেস্টার, বাট স্টুডেন্ট একটা হোল উইক, ও মাই গড ম্যাডাম আমাকে খেয়াল করেছেন, আমি আজকে পরিষ্কার কাপড় পরে আসছি। হ্যাঁ, বা আমি আজকে এতদিন মজা করতাম, আজকে আমি ক্লাসে ভালো পারফরমেন্স করেছি, বা আজকে আমি রেসপন্স করেছি, নাইসলি টক করেছি, অ্যাপ্রিসিয়েট করেছে, দেখা যায় ওয়ার্কস। তাহলে এটা ডাটা ড্রাইভেন বলছে যে আমরা বেশিরভাগ সময় আমরা ছোটো স্টাডির কথা বলি। আমরা একটা স্টাডিতে এক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি হাই স্কোর আর লো স্কোয়ার স্টুডেন্ট। তো লো স্কোরকে আমি জিজ্ঞেস করছি যে তোমার স্কুলে ওটস মেমোরি কোনটা। সে ক্লাস 5 পড়ে। সে বলছে যে ক্লাস 3 থাকা অবস্থায় আমি একদিন কথা বলে নেই, কিন্তু ফার্স্ট বয় কথা বলেছে। স্যার ক্লাসে ঢুকে, স্যার দেখেছে ফার্স্ট বয়ের কথা, তাকে কিছু না বলে আমাকে বলেছে এবং আমাকে পানিশমেন্ট দিয়েছে। সে চোখ দিয়ে টলটল করছে 3 বছর আগের কথা, যে আমি খারাপ স্টুডেন্ট, আমাকে মারতো স্যার, আমি কথা বলে মারতো, আমি কিছু মনে করতাম না, কিন্তু আমি একদিন কথা বলিনি তারপর স্যার আমাকে মারছে। ইনজাস্টিস এত মনে রাখে শিক্ষার্থীরা,
আনবিলিভেবল। হ্যাঁ, তো সুতরাং দেখেন যে কোন একটা ক্লাসরুমে, ধর আমরা ক্লাসরুমে কোনো একটা কাজ করলাম, সেরকম হয় মোবাইল ফোন বা কিছু একটা দেখছে, এই তারা অনেকক্ষণ বকা দিলাম, কিন্তু হয়তো বা সে যেটা করছে সামথিং মোর ইম্পর্টেন্ট, সামথিং মোর রিলেভেন্ট টু এডুকেশন। তো সেই জন্যই ডাটা ড্রাইভেন প্র্যাকটিসটা করা, যে এভিডেন্স বেস। অনেক সময় স্টুডেন্টরা হয়তো এক্সপ্রেস করতে পারে না, ডিফারেন্টভাবে করে। রেসপেক্টিং ডাইভার্সিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল নিডস। হ্যাঁ, যে আমাদের শিক্ষার্থীরা তো দেখলাম অনেকভাবে ডাইভার্সিফাইড, মনে রাখার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, এক্সপ্রেশনের ক্ষেত্রে। সুতরাং এই ডাইভার্সিটিটা মেনে নেওয়া এবং টিম বেস ইমপ্লিমেন্টেশন, সব টিচাররা মিলে যদি একজন একজনকে হেল্প করে, তাহলে দেখা গেছে যে ক্লাসরুম ম্যানেজমেন্টটা অনেক ভালো হয়। ওকে, আমার প্রায় শেষের দিকে আমি যে কয়েকটা কম্পোনেন্টের কথা এখানে লিখেছি, তারা যে কী করতে পারে ভালো ক্লাসরুম বা স্কুল ম্যানেজমেন্ট সব। ক্লিয়ারলি ডিফাইন এক্সপেকটেশন। অনেক সময় নতুন ক্লাসে ঢুকে আমরা এই ক্লাসে আমরা রুলস কীভাবে করবো, কথা বলার সময় কী হবে, রিপোর্ট রাইটিং কী হবে, প্রেজেন্টেশন কীরকম করে হবে, কেউ কাকে করে কমপ্লেন্ট আমরা কীভাবে করবো, সব একটা নিজেরাই ডিসাইড করলাম পুরো হোল ক্লাস মিলে, একটা বড় পোস্টারে লিখে 5 টাকা রাখলাম। সো সামথিং হ্যাপেন, আপনি কথাও বললেন না, 3 হ্যাঁ, ও কথা বলছে, টার্ন না করে কথা বলছে 3। দেখেন আস্তে আস্তে ক্লাসরুমটা প্র্যাকটিস চেঞ্জ হয়ে যায়, ক্লাসরুম ম্যানেজমেন্ট। তো টিচিং এক্সপেক্টেড বিহেভিয়ার, পজিটিভ রিইনফোর্সমেন্ট সিস্টেম, মানে পানিশমেন্টের তুলনায় রিইনফোর্সমেন্টটাকে বেশি নেওয়া। অনেক সময় ছোটো ক্লাসগুলোতে দেখা যায় যে শিক্ষার্থীরা ডিস্টার্বিং হয় জাস্ট বিকজ টু ড্র অ্যাটেনশন অফ দ্য টিচার্স। কোনোই পাত্তা দিলেন না, সে কথা কোনোই পাত্তা, সে উঠা বসা কিছু কোনোই পাত্তা দিলেন না, যেমন একটা সময় সে না হয়ে যাবে। শুধু এটা অনেক সময় কাজ করে। কনসিস্টেন্ট রেসপন্স টু বিহেভিয়ার, আপনি এটা মনে করেন আমাদের লাইফে তাই, তাই না? এক একদিন এক একটা আচরণ করলাম, হ্যাঁ, স্টুডেন্টরা এটা সাধারণ মানে জাস্টিস মনে করে, তো যেটা সো এই কয়েকটা কম্পোনেন্টের কথা বলেছে। সো জাস্ট আমি কিছু ফর্মুলা এখানে মানে উদাহরণ এখানে রেখেছি, যে প্লেগ্রাউন্ড হোক, ক্লাসরুম হোক, আমরা যদি এক্সপ্লিসিটভাবে ডিফাইন করে দিই যে আমাদের এক্সপেকটেশন কী, তাহলে বিহেভিয়ারটা অনেকটা ম্যানেজেবল হয়। অনেক স্টুডেন্ট যেটা বললাম, জানি না যে এটা আছে, শুডন্ট বি ডান, এই কাজটা করা যাবে। এবং টিচিং এক্সপেক্টেড বিহেভিয়ার, সেটা হচ্ছে মডেলিং করা হতে পারে, ডাইরেক্ট ইনস্ট্রাকশনও হতে পারে, হ্যাঁ, রিভিউ হতে পারে, সবাই মিলে আমরা কথা বললাম, ছবি দিয়েও দেখাতে পারি যে আমরা কোনটা করতে চাই, কোনটা করতে চাই না। জাস্ট ক্লাসরুমে, ছোটো ক্লাসরুমে রাখলেও এই কিউটা হয়ে যায় চমৎকার করে। পজিটিভ রিইনফোর্সমেন্ট সিস্টেম, আমরা এটা আমি বাইরে খুব দেখেছি যে ওরা এটা করে, যে একটা ছেলের ইমপ্রুভমেন্ট ক্লাসরুমের মধ্যে নানা ধরনের থাকে, যে স্টার, সে কয়টা স্টার পেলেও না পেলেও ক্লাসরুমে সাজানো আছে ছোটো ক্লাসগুলোতে, তো সে তার প্রোগ্রেসটাকে বুঝতে পারে, তখন তার মানে রিইনফোর্সমেন্ট মোটিভেটেড হয় অনেক বেশি। কনসিস্টেন্সি কথা যেটা আমি বললাম, এটা আসলে আমার কাছে নিজেই মনে হচ্ছে স্টুডেন্টের কথা বলার পরে, যে এক এক দিন এক এক আচরণ, এক এক দিন এক এক রকম শাস্তি। স্টুডেন্ট আমাদের কাছে হয়তো কোনো বড় ব্যাপার না, কিন্তু স্টুডেন্টরা অনেক সিরিয়াসলি এটা নেয় এবং তাদের মনে মনে দাগ দেয়। আমাদের সব স্টুডেন্ট একটা না, কোনো স্টুডেন্টের কাছে অনেক সেন্সিটিভ। যেটা কলেজে দেখতাম যে আমার টেবিলে অন্য কোনো কাউকে বকা দিলে বা অন্য কোনো টেবিলে বকা দিলে আমি খেতে পারতাম, তো এরকম সেন্সিটিভ নিশ্চয়ই আমার মতো আরও আছে। তো এই ব্যাপারটা যে স্টুডেন্টের ইমোশনাল লার্নিংটা এক একজন এক এক রকম, সেটাকে মাথায় রাখা। অনেক সময় আমরা মনে করি যে আমরা ক্লাসে অনেক সময় ভুল করে বলে থাকি, বেশি মোটাই উঠে গিয়ে মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, হয়তো ওটা যে জোকস বা সবাই হাসলো, বাট ওই স্টুডেন্ট, কোনো স্টুডেন্ট নর্মালি নেয়, কোনো স্টুডেন্ট নর্মালি নিতে পারছে না, সেটা তার জন্য এত শুকনা কেন, কিন্তু কদিন পরে শুকে কাটি হয়ে পেটে পড়ে যাবে স্টুডেন্টটা। সুতরাং কিছু কথা বলার সময় আর কি মাথায় রাখা যে বলা যাবে কিনা। এবং ওই স্কুল প্ল্যানিংয়ের ক্ষেত্রে ডিসিশন মেকিং নেওয়া, গতবার এরকম কোনো শাস্তি, আমরা এই কাজটা করলাম বা ট্রেনিংটা দিলাম বা এই প্রোগ্রামটা হাতে নিয়েছিলাম, কী ধরনের রিপোর্টিং এখন আসছে বা কী ধরনের ইস্যুজ এখন কলেজে ডিসিপ্লিনের ক্ষেত্রে তৈরি হচ্ছে, সেগুলো সামনে আসতে পারে। তাহলে আমার মোটামুটি শেষ, হ্যাঁ, আশা করি। ওকে, তো সবাইকে মিলেই করা। অনেক সময় আমরা মনে করি স্টাফদের